দুর্নীতির 2 মামলায় বেগম জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা বহাল। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 5 এপ্রিল। গুলশানে আরাফাত রহমান কোকর চেহলা। ভৈরবে চাতাল মিলে বয়লার বিস্ফোরণে 4 নারী সহ 5 শ্রমিক দগ্ধ, আশঙ্কাজনক অবস্থায় 2 জন ঢাকা মেডিকেলে। চট্টগ্রাম বন্দর দিয়ে বেআইনি পণ্যের পাচার ঠেকাতে জাতিসংঘের উদ্যোগে বসানো হচ্ছে বিশেষ সফটওয়্যার। সার্বিক নিরাপত্তা সুরক্ষিত হবে বলে আশাবাদ। কিছুটা সচেতনতা বাড়লেও কমছে না নারীর প্রতি সহিংসতা। প্রতিরোধে প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ, সচেতনতা ও মনোসামাজিক সেবা, বলছেন সংশ্লিষ্টরা। এবং কাল স্কটল্যান্ডের বিপক্ষে জিতে আত্মবিশ্বাস বাড়াতে চায় টাইগাররা। কোয়ার্টার ফাইনালের পথে পয়েন্ট বাড়ানোর এই ম্যাচে ছাড় দিতে রাজি নয় মাশরাফি বাহিনী। বাংলা সময়ের সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি সাইফুল রুদ্র। নিরাপত্তা সহ 4 কারণ দেখিয়ে আজও দুর্নীতির 2 মামলায় আদালতে যাননি বেগম খালেদা জিয়া। তবে তার পক্ষে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার ও জামিন বহাল রাখা সহ 3টি আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আদালত আবেদনগুলো নথিভুক্ত করেন। দুদকের আইনজীবী জানান, এই আদেশের ফলে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বহাল থাকলো। এছাড়া তারেক রহমানের পক্ষে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। আরও জানাচ্ছেন খান মোহাম্মদ রুমেল। নিরাপত্তার কারণ দেখিয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বুধবারও আদালতে হাজির হননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যদিও তার বিরুদ্ধে 25 ফেব্রুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। বেগম জিয়া বুধবার আদালতে হাজির হচ্ছেন এমন ধারণা থেকে বকশীবাজার অস্থায়ী আদালত এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। র্যাব পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় 4 প্লাটুন বিজিবি সদস্য। কিন্তু সকালে আদালত শুরুর আগেই বেগম জিয়ার আইনজীবীরা গণমাধ্যমকে জানান তিনি আদালতে হাজির হবেন না। বেলা 11টার কিছু পরে আদালতের কার্যক্রমের শুরুতে বিএনপি চেয়ারপারসনের পক্ষে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার, আদেশ সংশোধন এবং জামিন বহাল রাখার আবেদন করা হয়। এছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আইনজীবীর মাধ্যমে হাজিরার আবেদনও করা হয়। সবগুলো আবেদনের উপর আসামি পক্ষে এজে মোহাম্মদ আলী এবং রাষ্ট্রপক্ষে বক্তব্য রাখেন মোশাররফ হোসেন কাজল। শুনানি শেষে আদালত খালেদা জিয়ার আবেদন নথিভুক্ত এবং তারেক রহমানের আবেদন মঞ্জুর করেন। গত তারিখে যে আদেশ হয়েছে, বেগম জিয়াকে এইটা নিয়ে তার সাথে পরামর্শ করতে পারি নাই। নিরাপত্তা জনিত যে কারণটা পূর্বে আমরা উল্লেখ করেছি, এই কোণের প্রতি বেগম জিয়া নো কনফিডেন্স দিয়েছিলেন। আদালত আমাদের কোনো আবেদনই নামঞ্জুর করেন নাই, গ্রহণ করেছেন। গ্রহণ করে শুনানি করে একটা কৌশলে অর্ডার দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে হাজির না হয়ে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই। তারপরও ন্যায় বিচারের স্বার্থে আদালতের আদেশ মেনে নিয়েছেন তারা। ফৌজদারি কার্যবিধিতে কোথাও কোনো আইন নেই যে আইনে আসামি বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকাকালীন সময় গ্রেপ্তারি পরোয়ানার আসামি হয় তাকে গ্রেপ্তার হতে হবে অথবা মাননীয় আদালতে উপস্থিত হয়ে তাকে জামিন নিতে হবে। এই দুটোই যখন এখনো পর্যন্ত হয়নি, এই মুহূর্তে এই ধরনের আবেদন করার কোনো সুযোগ নেই। তবে এই আদেশের পরেও বেগম জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা বহাল রয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করলেও এর সঙ্গে দ্বিমত করেন আসামি পক্ষের আইনজীবী। 25 তারিখে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, সেই গ্রেপ্তারি পরোয়ানা বর্তমানে তার বিরুদ্ধে বহাল আছে। আমাদের পিটিশন তো ওনারা নামঞ্জুর করেন নাই, অর্থাৎ ওটা ধরে নিতে পারেন ওটা স্ট্যাটাস করে হইল, ওটা স্ট্যাটাস করে হইল স্থিতি অবস্থা। বিভিন্ন সময় আদালতকে পক্ষপাত দুষ্ট বলে আসামি পক্ষের আইনজীবীদের মন্তব্য সম্পর্কে বিচারক বলেন, কোনো পক্ষ নয়, আদালত আইন দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে গুলশান কার্যালয়ে আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর চেহলাম অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে গুলশানে বেগম জিয়ার কার্যালয়ে কোরআন পাঠের জন্য বেশ কয়েকজন মাদ্রাসা শিক্ষার্থীদের ঢুকতে দেখা যায়। বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত 24 জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দায়ের করা অর্থ পাচার মামলায় দণ্ড পাওয়া আসামি ছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর। কিশোরগঞ্জের ভৈরবে চাতাল মিলের বয়লার বিস্ফোরণে 4 নারী সহ অন্তত 5 শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত 12টার দিকে নবীপুরা গ্রামে ইসমাইল মিয়ার চাতালে 10 শ্রমিক কাজ করছিলেন। এ সময় চাতালের বয়লার বিকট শব্দে বিস্ফোরিত হয়। প্রচণ্ড শব্দে আশপাশের লোকজন ছুটে এসে দগ্ধ 5 শ্রমিককে উদ্ধার করেন। এদের মধ্যে 4 জনই নারী।
পরে তাদের উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে সাইফুন নাহার ও রাজিয়া বেগম নামের 2 শ্রমিকের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। ছাড়ছে না, মনে করেন গ্যাসটা ছাড়া দিলে গ্যাসটা মনে করেন একটা ছাড়া লাহে আর একটা বদ্ধ লাহে, দুটা বদ্ধ করতে লাগছে, অনেক বাস্ট হয়ে গেছে। বাস্ট হওয়ার পরে একজন ফেরা লইলো, আরেকজন আরেকজনটা পানি লাগতো, আরেকজনটা পানি নেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দর দিয়ে অস্ত্র, মাদক কিংবা বেআইনি পণ্য পাচার ও আমদানি ঠেকাতে চট্টগ্রাম কাস্টমস হাউজে জাতিসংঘের উদ্যোগে বসানো হচ্ছে বিশেষ ইন্টেলিজেন্স সফটওয়্যার। কন্টেইনার কন্ট্রোল প্রোগ্রাম নামের এই সফটওয়্যারটি কন্টেইনারে ক্ষতিকর ও আমদানি নিষিদ্ধ পণ্য থাকলে সেটি শনাক্ত করবে। ইতোমধ্যে জাতিসংঘের অফিস ফর ড্রাগস অ্যান্ড ক্রাইম UNODCর বিশেষজ্ঞ দল চট্টগ্রাম কাস্টমস হাউজের কর্মকর্তাদের এই বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। দেশের 92% পণ্য আমদানি ও রফতানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এক্ষেত্রে র্যান্ডম সিলেকশন ও রিস্ক ম্যানেজমেন্ট এই দুটি পদ্ধতিতে আমদানি পণ্যবাহী 10% কন্টেইনার ঝুঁকিপূর্ণ বিবেচনা করে কন্টেইনার খুলে কাইট পরীক্ষা করা হয়। এছাড়াও গোপন তথ্যের ভিত্তিতে আমদানি নিষিদ্ধ কিংবা মিথ্যা ঘোষণায় আনা পণ্যের চালান আটক করে কাস্টমস হাউজ। কিন্তু কোনো কন্টেইনারে অস্ত্র, মাদক কিংবা আমদানি নিষিদ্ধ পণ্য থাকলে সেটি চিহ্নিত করার প্রযুক্তি নেই কাস্টমস হাউজে। এই লক্ষ্যে বিশেষ ইন্টেলিজেন্স সফটওয়্যার ও হার্ডওয়্যার সরবরাহ করছে জাতিসংঘ। কোনো ধরনের মাদকদ্রব্য পাচার করতে না পারে, যেসব কন্টেইনারে এই ধরনের কোনো সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনা আছে সেই ধরনের কন্টেইনারকে এটা সিলেক্ট করবে এই স্পেশাল সফটওয়্যার। এই ধরনের ঝুঁকিপূর্ণ কন্টেইনার চিহ্নিত করা ও বিশেষ সফটওয়্যারটি পরিচালনার জন্য সম্প্রতি কাস্টমস কর্মকর্তাদের প্রাথমিক প্রশিক্ষণ দিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল। ড্রাগস আছে কিনা বা অস্ত্র আছে কিনা বা আমদানি নিষিদ্ধ পণ্য আছে কিনা এই জিনিসগুলোর উপরেই তারা প্রশিক্ষণ ভবিষ্যতে দিবেন। এখন এই পর্যায়ে প্রাথমিক প্রশিক্ষণটা চলছে। UNODCর এই কন্টেইনার কন্ট্রোল প্রোগ্রাম চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্যকে আরো নিরাপদ ও দেশের সার্বিক নিরাপত্তাকে আরো সুরক্ষিত করবে বলে জানান এই বিশেষজ্ঞ। Focus on high-risk consignments for security and safety as well for Bangladesh, and we try to explain them how we operate also for the trade facilitation part, because that's also an important component. চট্টগ্রাম বন্দরে প্রতিদিন গড়ে 5000 টিএস কন্টেইনার হ্যান্ডলিং করা হয়। হাজেরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। কুষ্টিয়ার শিউড়িয়ে শুরু হয়েছে 5 দিন ব্যাপী লালন স্মরণ উৎসব। চাল জল সংগ্রহ করে সাধুরা শুরু করেছেন দোল পূর্ণিমার সাধু সঙ্গ। এ নিয়ে সংবাদের শেষে থাকছে একটি রিপোর্ট। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়াতে চায় বাংলাদেশ দল। কোয়ার্টার ফাইনালের পথে পয়েন্ট বাড়ানোর এই ম্যাচে স্কটিশদের কোনো ছাড় দিতে রাজি নয় টাইগাররা, এমন আশার কথা বলেছেন মাশরাফি। অন্যদিকে এই ম্যাচে মাশরাফি মুশফিকদের হারিয়ে আইসিসির পূর্ণ সদস্য হবার বিষয়টি নিশ্চিত করতে চায় স্কটল্যান্ড। দু দলের ম্যাচটি স্যাক্সটন ওভাল স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় ভোর 4:30টায়। নেলসন থেকে মোস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় আরো জানাচ্ছেন শান্ত বিশ্বাস। 16 বছর আগে 1999 বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম বিশ্বকাপ ম্যাচ জয়ের স্বাদ পেয়েছিল টাইগাররা। সময়ের পরিক্রমায় এত বছর পর একই আসরে আবারও মাশরাফিদের সামনে স্কটিশরা। এবার কন্ডিশন ভিন্ন, সময়টাও বদলে গেছে বড্ড। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ থেকে টাইগাররা শিখেছে অনেক কিছু। স্কটল্যান্ডের থেকে ধারে ও ভারে এগিয়ে থাকা বাংলাদেশ দল তাই নেলসনের এই ম্যাচ থেকে আত্মবিশ্বাসের রসদ খুঁজছে। সমর্থকদের জন্য চাইছে অনিন্দ্য সুন্দর এক জয়, তাই একাদশে আসছে পরিবর্তন। মুমিনুলের জায়গায় বাড়তি একজন স্পিনার আরাফাত সানি দলের জায়গা পেতে পারেন। কিন্তু কৌশলী মাশরাফি কিছু পরিষ্কার না করলেও জয়ই যে মূল টার্গেট তা ঠিকই পরিষ্কার করলেন। সবার আগে ফোকাস করব অবশ্যই জয়টা, সেরা ব্যালেন্সটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের 15 জনই বেস্ট ক্রিকেটার, টিম ব্যালেন্সের জন্য যে টিমই করা সবাই সবার অ্যাবিলিটি অনুযায়ী পারফর্ম করতে পারলে সমস্যা হবে না। পেস বোলাররা একটা ম্যাচ খারাপ গিয়েছে আগের দিন, বাট স্টিল আমার মনে হয় যে ওরা এই উইকেটে ভালো বল করবে আশা করি।
এদিকে আলোচনায় শেন জার্গেনসেন ও স্যাক্সটন ওভালের শেষ ম্যাচে আইরিশদের বিপক্ষে ক্যারিবীয়দের ভয়ঙ্কর অভিজ্ঞতা ও স্মরণে রাখতে হচ্ছে শেষ টি-20তে স্কটল্যান্ডের কাছে হারের বিষয়টিও। তাই জয় কি সহজ হবে? খেলায় অবশ্যই হার জিত আছে এবং আমাদের সেটা মাথায় রাখতে হবে, কারণ স্কটল্যান্ড অবশ্যই ভালো খেলতে পারে। আর আসলে আগের ম্যাচটা কিভাবে হয়েছে বা আগের 10টা ম্যাচ কিভাবে হয়েছে, তবে এটা ওরকম কিছুই না হতে পারে। অন্যদিকে স্কটল্যান্ডের এই ম্যাচে হারানোর তো কিছুই নেই, বরং বাংলাদেশের উত্থান পতন পারফরম্যান্সে নজর রেখে আইসিসির পূর্ণ সদস্য দেশটিকে হারিয়ে নতুন রূপকথার রসদের সন্ধানে এখন স্কটিশরা। তাই টাইগারদের সমীহ করলেও জার্গেনসেন মন্ত্রে অঘটন ঘটাতে প্রস্তুত স্কটল্যান্ড। বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলে, কিন্তু এটি আমাদের সামনে একটি সুযোগ আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশকে হারানোর, আর তা লুফে নিতে ক্রিকেটাররাও প্রস্তুত। জার্গেনসেন আমাদের বাংলাদেশ দল সম্পর্কে অনেক ধারণা দিয়েছেন। এছাড়া এই মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল আয়ারল্যান্ড, যেটি আমাদের এখন উৎসাহ বাড়াচ্ছে। তবে দুদলের মুখোমুখি 3 ওয়ানডেতে সবগুলোতেই যে জয় আছে টাইগারদের। ছোট মাঠ, উজ্জীবিত বাংলাদেশ আর প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল, তাই মাশরাফিদের টার্গেট শুধুই জয়। কিন্তু প্রতিপক্ষ স্কটল্যান্ডের তাঁবুতে শেন জার্গেনসেন নামটি থাকায় এবং এই স্যাক্সটন ওভালেই আইরিশ উপাখ্যান রচনা হওয়ায় নতুন করে ভাবনায় থাকতে হচ্ছে টাইগারদের। নিউজিল্যান্ডের স্যাক্সটন ওভাল স্টেডিয়াম থেকে শান্ত বিশ্বাস, সময় সংবাদ। বাংলা সময় আরো থাকছে। কুড়িগ্রামে আইনজীবীকে মারধরের অভিযোগে 9 পুলিশ সদস্য প্রত্যাহার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ। নারীর প্রতি সহিংসতা বিষয়টি নিয়ে আলোচনা এবং কিছু মাত্রায় সচেতনতা বাড়লেও কমছে না এর মাত্রা। নারীর এগিয়ে চলার বাধা হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন ধরনের সহিংসতা আর যৌন হয়রানি। সংশ্লিষ্টরা বলছেন এই সকল অপরাধ কমানোর জন্য প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ, আর মনোসামাজিক বিজ্ঞানীরা বলছেন বাবা মায়ের সচেতনতা আর মনোসামাজিক সেবার মাধ্যমেই প্রতিরোধ সম্ভব এই ধরনের নির্যাতনের। শাফিন জাহিদের রিপোর্ট। লোভ দেখায় ওদের সর্বস্ব সম্পদ নিয়ে ওদের নির্যাতন করে, ওদের কিছু বলে না, পরে 200-500 টাকা ধরায় দেয়, কিন্তু কিছুই না এইগুলা কিন্তু করা ঠিক না। এর চেয়ে বেশি ক্যামেরার সামনে কথা বলতে চাইছিলেন না 37 বছর বয়সী শাহিদা। স্বামী মারা যাওয়ার পর 2 সন্তানকে নিয়ে বেঁচে থাকার তাগিদে কাজ নেন বাসাবাড়িতে, কিন্তু সেখানে শারীরিকভাবে নির্যাতিত হতে হয় তাকে। ছদ্মনামে শাহিদের মতো মানুষগুলোর খবর সংবাদ মাধ্যমে প্রতিদিনই আসছে, কিন্তু তারা লোকলজ্জার ভয়ে আশ্রয় নেন না আইনের। আর এর ফলে দেশে যৌন নিপীড়ন ও হয়রানির ঘটনা বেড়ে চলেছে আশঙ্কাজনকভাবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ এক জরিপ অনুযায়ী বাংলাদেশে শারীরিক নির্যাতনের শিকার হন 65% নারী, আর যৌন হয়রানির শিকার হন 36%। 20 থেকে 35 বছর বয়সী নারীরাই এসব নির্যাতনের ভুক্তভোগী বেশি। জরিপ বলছে পাবলিক প্লেস, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে অর্ধেকেরও বেশি এ ঘটনা ঘটছে। বেসরকারি এক সংগঠন বলছেন নির্যাতিত নারীদের 78 ভাগই ভয় পান আইনের আশ্রয় নিতে। এর কারণ হিসেবে বিদ্যমান আইনের ত্রুটি আর অপ্রতুলতার কথা বললেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। অনেক সময় মনে করে যে আমি যদি কমপ্লেইন করতে চাই, আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সবাই আমাকেই দুষবে। নিশ্চয়ই মেয়েটার মধ্যে কোনো গলদ আছে, নাহলে স্বামী মারে কেন? ইস্যুটা কিন্তু ভীষণ গভীরে। এই বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য আমার মনে হয় স্পেসিফিক একটা আইন, যেটা আমরা একটা ড্রাফট দিয়েছি, সে আইনটার দিকে যাওয়া উচিত। তারপরেও আমাদের একটা বড় প্রশ্ন, আইন থাকলেই হবে না, আইনের প্রয়োগের জন্য প্রত্যেকেরই কিন্তু একটা দায়িত্ব আছে, এবং সব থেকে বড় ভিকটিম অ্যান্ড উইটনেস প্রোটেকশন। মনোবিজ্ঞানীদের মতে এসব নির্যাতনের সুদূর প্রসারী প্রভাব পড়ে নারীদের উপর। কেউ যখন যৌন নির্যাতনের শিকার হয় তখন কিন্তু সে সমাজের কারো কাছে প্রকাশ করতে পারে না, এমনকি তার বাবা মার কাছেও প্রকাশ করতে পারে না। সে মনে করে যে কেউ তাকে বিশ্বাস করবে না, কেউ তার কথা শুনবে না, বরং তার এই কথাটা নিয়ে সকলে তাকে অসহায়ত্বের চোখে দেখবে। তারা বলছেন নারীরা এভাবে নির্যাতিত ও নিগৃহীত হতে থাকলে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন পূর্ণতা পাবে না। পরিসংখ্যান বলছে পুরো পৃথিবীতে 3 জন নারীর মধ্যে একজনই শিকার হচ্ছেন যৌন। দেশের কয়েকটি স্থানে যানবাহনে পেট্রোল বোমা নিক্ষেপ ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার বগদুল ঝুলা বাজারে থেমে থাকা একটি বিআরটিসি বাস ও একটি ট্রাকে আগুন দেওয়া হয়, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে জয়পুরহাটের বাসস্ট্যান্ড এলাকায় স্পেশাল পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পরে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে পরিবহন শ্রমিকরা। অন্যদিকে সকালে বিরামপুরের হিলিতে কয়লা বোঝাই একটি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার সময় ইমরান নামে এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
কুড়িগ্রামে এক আইনজীবীকে মারধরের অভিযোগে দুজন এসআই সহ 9 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জেলার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম এসব তথ্য জানিয়েছেন। গতকাল বিকেলে কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনজীবী তৌহিদুল ইসলাম রাসেলকে মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে সকালে আদালত বর্জন করে জেলা আইনজীবী সমিতি। পরে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে সমাবেশ করেন তারা। এ সময় জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে 24 ঘন্টার মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আইনজীবীরা। এর প্রেক্ষিতে 9 পুলিশ সদস্যকে প্রত্যাহার এবং সদর থানার ওসিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। বাংলা সময় আরো থাকছে। দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত 4, আহত 31। বিশ্বের কোটি মানুষের আস্থা মার্কুইস পাম্প, মার্কুইস কোয়ালিটি লাইফ স্টার্টস হিয়ার। কিশোরগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাদিক গোলাম সারোয়ার এই আদেশ দেন। মামলার বিবরণে জানা যায় 2002 সালের 10 জুলাই করিমগঞ্জের নয়াপাড়া গ্রামে উজ্জ্বল কুমার সূত্রধর তার স্ত্রী মনিরানী সূত্রধরকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। পরে 17 জুলাই নিহতের ভাই উত্তম কুমার মোদক বাদী হয়ে উজ্জ্বল কুমার সূত্রধর ও তার মা গীতা রানী সূত্রধরকে আসামি করে একটি মামলা দায়ের করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় উজ্জ্বল কুমারকে মৃত্যুদণ্ড ও 50,000 টাকা জরিমানা করা হয়। অপর আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি এখনো পলাতক রয়েছেন। সাক্ষীর জবানবন্দি বা তার যারা সবকিছু বিচার বিবেচনা করে যে আদেশ দিয়েছেন সেই আদেশের বিরুদ্ধে আসামি যখন ধরা পড়বে তখন আসামি সে আপিল করতে পারবে উচ্চ আদালতে। নাটোরে 5 বছরের এক শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ ওই শিশুটিকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্বজনরা জানায়, মঙ্গলবার বিকেলে 5 বছরের এক কন্যা শিশু প্রতিবেশী আব্দুর রশিদের বাড়িতে বড়ই কুড়াতে যায়। এ সময় সে বড়ই দেওয়ার কথা বলে শিশুটিকে ঘরে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় সে। অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় নাটোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমার বাচ্চা বড়ই করতে গেছে, বড়ই করতে যাওয়ার পরে ঘরের মধ্যে বড়ই থাকি যে ডাইকে নিয়ে যায়। এখন প্রাথমিকভাবে আমাদের ধারণা হয়েছে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। বাকি রিপোর্টটা পেলে নিশ্চিত করে বলা যাবে যে ঘটনাটা কতটা বেশি ঘটেছে। আসামিকে গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে। ভিকটিমের চিকিৎসা এবং ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 31 জন। পুলিশ জানায়, নওগাঁ সদর উপজেলার ফারাদপুর গ্রাম থেকে স্থানীয় বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে একটি ভ্যান। পথে নওগাঁ নৌহাটা মোড়ে সড়কের বাগচারা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানে থাকা স্কুল ছাত্র রমজান ও ব্যবসায়ী সমীরণ চন্দ্র নিহত হন। এ সময় আহত অবস্থায় ভ্যানের চালক সাদেক হোসেনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে যাত্রী নিয়ে একটি টেম্পু নারায়ণগঞ্জ থেকে কাঁচপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনাখালীতে পৌঁছালে পাশ দিয়ে যাওয়া একটি ট্রাক টেম্পুটিকে ধাক্কা দিলে টেম্পুটি উল্টে যায়। এ সময় আহত 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে টেম্পুর চালক মারা যান। পুলিশ জানায়, সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার পারকোল এলাকায় যশোরগামী সেনাবাহিনীর একটি গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত হন। এ সময় আহত 2 জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া ফেনী ও চট্টগ্রামে আলাদা সড়ক দুর্ঘটনায় 25 জন আহত হয়েছেন। বাগেরহাটে মোড়লগঞ্জ উপজেলা সদর বাজারে ভয়াবহ আগুনে 19টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আতঙ্কিত হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একজন মহিলা মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোররাত 4:30টার দিকে হঠাৎ করেই একটি দোকানে আগুন লেগে যায়। পর মুহূর্তেই তা চারপাশে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টাও করেন। এ সময় আহত হন অন্তত 5 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। বান্দরবানে আগুন লেগে 3টি দোকান ও 4টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয়রা জানায় সকাল 7টার দিকে হাফেজ ঘোনা এলাকার একটি বাসার রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এক পর্যায়ে আগুন পাশের দোকান ও বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে আলোচনায় বসতে চাইলে সরকার সাধুবাদ জানাবে বলে মন্তব্য করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। দুপুরে নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের চাষারা বালুর মাঠ এলাকায় সমবায় ব্যাংকের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তারা যে আজকে সন্ত্রাসী কার্যক্রমগুলো সারা বাংলাদেশে পরিচালনা করছে, মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, অনেক মন্ত্রী বলেছেন, এই কার্যক্রমগুলো বন্ধ করে তারা যদি কোনো আলোচনার টেবিলে বসতে চায় তাহলে সরকার সেটাকে সাধুবাদ জানাবে। 5ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, এই নির্বাচন একটা সাংবিধানিক নির্বাচন, সুতরাং এই নির্বাচনে সবাই অংশগ্রহণ করেছে, যারা করে নাই তারা হয়তো ভুল করেছে। বরিশাল ও নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। হঠাৎ এই বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্থবিরতা নেমে এসেছে। সকালে আকাশ মেঘলা হয়ে কখনো গুড়ি গুড়ি কখনো মুষলধারে বৃষ্টি হয়। হঠাৎ এই বৃষ্টিতে স্কুল ও অফিসগামী মানুষ পড়েন দুর্ভোগে। এ কারণে দোকানপাট বন্ধ রাখতে দেখা যায় ব্যবসায়ীদের। নোয়াখালীতে সকালে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে, কখনো গুড়ি গুড়ি কখনো অঝোর ধারায়। তবে হঠাৎ এই বৃষ্টি বিড়ম্বনায় ফেলেছে শ্রমজীবী মানুষদের। আর যানবাহন না পাওয়ায় বিপাকে পড়েন অফিসগামী মানুষ। এছাড়া বাগেরহাট ও গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি জনজীবনে স্থবিরতা এনেছে। সময় সংবাদের নোয়াখালী কার্যালয়ে ককটেল হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় গণমাধ্যম কর্মীরা। দুপুরে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে প্রেস ক্লাব সভাপতি আলমগীর ইউসুফ, সাবেক সভাপতি বখতিয়ার শিকদার ও সাধারণ সম্পাদক রুদ্র মাসুদ বক্তব্য রাখেন। এ সময় হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। পরে প্রেস ক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গতকাল থেকে চট্টগ্রামে শুরু হয়েছে 23তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। চট্টগ্রাম চেম্বার অব কমার্স আয়োজিত এই মেলায় অংশ নিচ্ছে দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান। আর নগরের পোলো গ্রাউন্ডে মেলা প্রাঙ্গণে এই মুহূর্তে আছেন আমাদের রিপোর্টার ফেরদৌস লিপি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। লিপি, রুদ্র, আজকে মেলার দ্বিতীয় দিন, তবে এখনো পর্যন্ত মেলা তেমন জমে ওঠেনি। আমরা বিকাল থেকে দেখছি যে কিছু কিছু দর্শনার্থী মেলায় আসছে, তবে এখনো বলতে গেলে মেলাটা ফাঁকা। তবে এই ক্ষেত্রে চেম্বার নেতৃবৃন্দ বলছেন যে যেহেতু হরতাল চলছে তার একটা প্রভাব রয়েছে, তবে তারা আশা করছেন যে ধীরে ধীরে মেলাটা জমে উঠবে। এবং ইতিমধ্যে আমরা মেলায় যতটুকু ঘুরেছি দেখেছি প্রায় 60% আসলে প্যাভিলিয়ন কিংবা স্টলগুলোর নির্মাণ কাজ চলছে, এখনো পর্যন্ত শেষ হয়নি। এবং তারা স্টল নির্মাণ করছে তারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন সেটি হচ্ছে যে হয়তো গতকালের মতোই আজকেও যেহেতু কিছু কিছু দর্শনার্থী আসছে, তারা চেষ্টা করছে যে আগামীকাল কিংবা তার পরের দিন আসলে স্টল নির্মাণের কাজটা শেষ হয়ে যাবে। তো এই আন্তর্জাতিক যে বাণিজ্য মেলা, সেই বাণিজ্য মেলায় কিন্তু শুধুমাত্র দেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিন্তু না, এর বাইরেও বিদেশি বিভিন্ন যেই প্রতিষ্ঠান আছে তারা অংশগ্রহণ করেছে। এবং এই মেলার পার্টনার কান্ট্রি হিসেবে আছে থাইল্যান্ড, এছাড়াও ইরাক, ইরান সহ ভারত, পাকিস্তান, এরকম প্রায় 6টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এই মেলা অংশগ্রহণ করছে। এবং বিশেষ করে থাইল্যান্ড এবং ভারত এবং পাকিস্তান, এই 3টা দেশ কিন্তু বিশাল একটা জায়গা জুড়ে কিন্তু মেলায় প্যাভিলিয়ন দেওয়া হয়েছে। এবং প্যাভিলিয়নে আমরা দেখেছি যে পণ্যের সমারোহগুলো আছে সেগুলোর জন্য আসলে চট্টগ্রামের ক্রেতারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকে, বলতে গেলে প্রায় প্রতি বছরই অপেক্ষা করে থাকে এই মেলাটা
জমজমাট করার জন্য। এবং মেলায় কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে এখন যেহেতু বিশেষ একটা ব্যবস্থা চলছে, সে কারণে আমরা দেখতে পেয়েছি যে নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করা হয়েছে, র্যাবের ক্যাম্প স্থাপন করা হয়েছে, পাশাপাশি পুলিশের ক্যাম্প স্থাপন করা হচ্ছে। তবে আয়োজকরা বলছেন যে যত দিন যাবে মেলা আসলে তত জমে উঠবে, এমনটা আশাবাদ। তো রুদ্র, এই ছিল আমার কাছে চট্টগ্রামে যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে তার সর্বশেষ। দর্শক, চট্টগ্রামের পোলো গ্রাউন্ড থেকে 23তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। আবারও বিশ্বকাপ ক্রিকেটের খবর। নিউজিল্যান্ডে নেপিয়ারে পুল বির ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে 129 রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। জয়ের জন্য 340 রানের টার্গেটে খেলতে নেমে 50 ওভারে 8 উইকেটে 210 রানেই শেষ হয় আরব আমিরাতের ইনিংস। এই জয়ে পাকিস্তানের কোয়ার্টার ফাইনালের আশা এখনও টিকে রইল। টসের ব্যাটিংয়ে নেমেই নাসির জামশেদের উইকেট হারালেও এরপর হারিস সোহাইল ও আহমেদ শেহজাদের ব্যাটে দারুণ খেলে যায় পাকিস্তান। দ্বিতীয় উইকেটে এই দুজন যোগ করেন 160 রান। সোহাইল 70 রানে সাজঘরে ফেরার পরপরই ব্যক্তিগত 93 রানে শেহজাদও আউট হন। তবে এরপর শোয়েব মাসুদকে সাথে নিয়ে দ্রুত গতিতে রান তোলেন অধিনায়ক মিসবাহ। মাকসুদ 45 রানে ফিরলেও ক্যারিয়ারের 41তম হাফ সেঞ্চুরি তুলে নিয়ে মিসবাহ আউট হন 65 রান করে। শেষ দিকে আফ্রিদির 7 বলে 21 রানে 339 রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে শুরু থেকেই পাকিস্তানি পেসারদের বোলিং তোপে পড়ে দলীয় 25 রানেই টপ অর্ডারের 3 ব্যাটসম্যানকে হারায় ইউএই। তবে চতুর্থ উইকেটে 93 রান আসে খুররাম খান ও শাইমান আনোয়ারের ব্যাট থেকে। 43 রানে খুররাম আউট হলেও শাইমান তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় 50। এরপর আরব আমিরাতের ব্যাটসম্যানরা আর রান তুলতে না পারায় বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। Or prospective injuries. Oh, he's taken that from in front and is straight into the hands of Wahab Riaz. So Maqsood picks up a wicket. বাউল সম্রাট ফকির লালন শাহর গান, বাউল মেলা ও সাধু সংঘের মধ্য দিয়ে আজ কুষ্টিয়াতে কুমারখালীর ছেউড়িয়ায় শুরু হয়েছে 5 দিনব্যাপী লালন স্মরণ উৎসব। আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করা হয় সন্ধ্যায়। তবে সব প্রস্তুতি শেষ হয়েছে আগেই। ভক্ত অনুসারীরা আগে থেকেই নিজ নিজ জায়গা করে নিয়েছেন লালন আখড়ায়। আলামিন খান রাব্বির ক্যামেরায় এস এম রাশেদের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। বাউল সাধক ফকির লালন শাহের জীবদ্দশায় দোল পূর্ণিমা উপলক্ষে পালন করা হতো দোল উৎসব। আর দোল পূর্ণিমাকে ঘিরেই বসত সাধু সংঘ। সেই ধারাবাহিকতায় লালন আখড়া বাড়িতে প্রতি বছর এ উৎসব পালন করে লালন ভক্ত সাধুরা। সাইজের রীতি অনুসারে দোল পূর্ণিমার সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে 24 ঘন্টার দোল সঙ্গ শুরু হয়। রাতে জ্যোৎস্নার ছটায় আর মাতাল হাওয়ায় গানে গানে বাউল সাধকরা হারিয়ে যায় আপন কোনো জগতে। সন্ধ্যায় চাল জল গ্রহণ করে সাধুরা দোল পূর্ণিমার সাধু সঙ্গ শুরু করেন। সন্ধ্যাবেলা থেকে চাউল জলের মাধ্যমে এটা অধিবেশন আরম্ভ হবে, যাকে আমরা সাধারণত সাধু ভাষায় বলে থাকি অধিবাস। হরতাল অবরোধের মধ্যেও লালনকে মনের মধ্যে ধরে রেখে উৎসবে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন লালনের আখড়ায় ভক্তরা। সাধুর জন্য হরতাল অবরোধ না, আমরা তো আর এই কালের লোক না, এই জগতের লোক না। প্রতি বছরই সাইজিকে আমরা এইভাবেই মনে রাখার জন্য এখানে আসি। গুরু শিষ্যর আত্মা পবিত্র আত্মা, দুইটা আত্মার সমন্বয় ঘটানোর জন্য আমরা এখানে ছুটে আসি। উৎসব উপলক্ষে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এই উৎসবকে নির্বিঘ্ন এবং মানুষের নিরাপত্তার জন্য 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাংলা 1297 সালের 1 কার্তিক ও ইংরেজি 17 অক্টোবর 1890 সালে মরমী সাধক লালন শাহের শেষ শয্যা রচিত হয়। সময় সংবাদ, কুষ্টিয়া। দর্শক, বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দুর্নীতির 2 মামলায় বেগম জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা বহাল। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 5 এপ্রিল। গুলশানে আরাফাত রহমান কোকর চেহলাম। ভৈরবে চাতাল মিলে বয়লার বিস্ফোরণে 4 নারী সহ 5 শ্রমিক দগ্ধ। আশঙ্কাজনক অবস্থায় 2 জন ঢাকা মেডিকেলে। চট্টগ্রাম বন্দর দিয়ে বেআইনি পণ্যের পাচার ঠেকাতে জাতিসংঘের উদ্যোগে বসানো হচ্ছে বিশেষ সফটওয়্যার। সার্বিক নিরাপত্তা সুরক্ষিত হবে বলে আশাবাদ।
কিছুটা সচেতনতা বাড়লেও কমছে না নারীর প্রতি সহিংসতা। প্রতিরোধে প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ, সচেতনতা ও মনোসামাজিক সেবা, বলছেন সংশ্লিষ্টরা। এবং কাল স্কটল্যান্ডের বিপক্ষে জিতে আত্মবিশ্বাস বাড়াতে চায় টাইগাররা। কোয়ার্টার ফাইনালের পথে পয়েন্ট বাড়ানোর এই ম্যাচে ছাড় দিতে রাজি নয় মাশরাফি বাহিনী। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস জেন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।